আসসালামু আলাইকুম। আহ সবাইকে জেনেসিস আউটলের পক্ষ থেকে স্বাগতম। আমি আজকে এমআরসি পার্ট ওয়ানের একটা ইম্পর্টেন্ট টপিকস, যেটা প্রত্যেকবার কোশ্চেন এসে থাকে এবং ফ্রিকোয়েন্টলি কোশ্চেন নাম্বার 2 to 3 আসে। সেই জন্য আমরা এই টপিকটা চুজ করছি। যারা আমাদের অনলাইন যুক্ত আছেন এবং আমাদের পেজে আছেন, সবাইকে স্বাগতম। আজকের উদ্দেশ্য হচ্ছে আপনাদের একটু অতি মূল্যবান সময় কিছুক্ষণ আমাদের যদি টাইম দেন, তাহলে আপনাদের এমআরসিবি রিয়েল লাইফে আপনাদের কোশ্চেন কমন পাবেন। এবং কোশ্চেন যদি আপনারা আমার এই ছোট্ট লেকচারটা একটু মনোযোগ দিয়ে শোনেন, তাহলে কোশ্চেন ইনশাল্লাহ মিস হবে না। আমি আজকে যে টপিকটা আলোচনা করবো, এটা হচ্ছে সিওপিডি। তো সিওপিডি নিয়ে আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে কেন, এটা আমাদের যে এমআরসিপির যে রেসপিরেটরি মেডিসিনের কতগুলো ইম্পর্টেন্ট টপিক্স এর মধ্যে একটা হচ্ছে সিওপিডি আর হচ্ছে অ্যাজমা। এগুলো তো কোশ্চেন পরীক্ষা আসবেই। আমার ডায়েটের সময় সিওপিডি থেকে কোশ্চেন হচ্ছে 3টা টোটাল। সো এই জন্য আমাদের এই সিকিউরিটির সম্বন্ধে একটা ভালো ধারণা থাকলে কোশ্চেন আনসার করা যাবে। তবে আমি এনশিওর যে আজকে যে টপিকসটা নিয়ে আসছি আপনাদের জন্য, যদি এই টপিকসটা মাথায় রাখতে পারেন এই আলোচনাটা, তাহলে ইনশাল্লাহ পরীক্ষার সময় কোশ্চেন আনসার ভুল হবে না। তো আমরা শুরু করি। তো আমাদের এমআরসিপি তো একটা উদ্দেশ্য কি, আমরা বেসিক্যালি এখানে খুব বেশি বেসিক আসে না, জাস্ট একটা কনসেপশন ক্লিয়ার থাকা লাগে। ওনারা চেষ্টা করে আপনার ক্লিনিক্যাল কোরিলেশন, মানে আপনার যে ডিজিজ পড়তেছেন, আপনি কখন ডিসিশন নিতে পারবেন, কোন ফার্স্ট লাইন ইনভেস্টি গ্রহণ করবেন, এমন ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট প্ল্যানটা ওনারা জানতে চাচ্ছে। সো গত 3 দিন আগে আমি মোস্ট লাইকলি 19 তারিখে আপনাদের আমাদের জেনেসিস আউটলেয়ারে আর আমার জেনেসিস যে অনলাইন যে পেজে আমি আমার একটা কোশ্চেন শেয়ার করছি রিগার্ডিং সিওপিডি। আমরা আজকে কোশ্চেন আলোচনা করার পরে ইনশাল্লাহ আপনারা এই কোশ্চেনটা আনসার করতে পারবেন এবং পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো বেসিকটা কি জিনিস, এটা হচ্ছে আমরা জানি কি একটা পেশেন্টের যখন সিওপিডি সাসপেক্ট করব আর asthma, difference to basically COPD irreversible. That means it is a chronic inflammation of the airway, যেটার কারণে এয়ারওয়ে যে মডিফিকেশন হয়, রিমডেলিং হয়, it is not reversible by bronchodilator therapy. But on the other hand, interesting হচ্ছে asthma, যেটা আপনার যে রিমডেলিংটা হয়, it may be reversible by salbutamol or bronchodilator therapy. So এই জন্য it is COPD তে asthma basic difference হচ্ছে asthma reversible but COPD non reversible. তো এক্সামিনেশন ফ্রিকুয়েন্টলি এসে থাকে আপনাদের একটা ইম্পর্টেন্ট এই কজ অফ অবস্ট্রাকটিভ আদার ডিজিজ গুলো কি কি আছে। আমরা অলরেডি জানি সিওপিডি ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ, আদার গুলো হচ্ছে অ্যাজমা, ব্রঙ্কিওটেসিস এন্ড ব্রঙ্কিওলাইটিস। তো এক্সামের সময় কিভাবে কোশ্চেনটা আসে, ধরেন আপনাদের পরীক্ষায় ক্লাসিফাই করতে হবে যে এটা অবস্ট্রাকটিভ না রেস্ট্রিক্টেড, ডিপেন্ড অন স্পারমেট্রি। যদি FEV1 FVC রেশিও লেস দেন 0.7 হয়, তাহলে এটা মোস্ট লাইকলি অবস্ট্রাকটিভ ডিজিজ। অপশন মূলত 4টাই আছে: সিওপিডি, অ্যাজমা, ব্রঙ্কিটিসিস, ব্রঙ্কিওলাইটিস অবলিটারেন্স। আর যদি আপনার রেস্ট্রিক্টিভ প্যাটার্ন হয়, তাহলে FB1 বা FBC রেশিও মোর দেন 0.7, ইউজুয়ালি 0.8 থেকে উপরে থাকতে পারে। সো এই জন্য আমরা এটাকে ফার্স্টে ক্লাসিফাই করে নেব অবস্ট্রাকটিভ রেস্ট্রিক্টিভ প্যাটার্ন। সো এই জন্য আমাদের এই জিনিসটা জানা। সো আমরা যদি চিন্তা ভাবনা করি যে সিওপিডির সাবটাইপ, এটা আপনাদের জানার উদ্দেশ্য হচ্ছে যে সিমটম পরীক্ষায় যে ওনারা সিনারিও বেস দিবে, সিনারিওটা কি কোন টাইপের, কোন ভ্যারাইটির, ক্রনিক ব্রঙ্কাইটিস নাকি এমফাইসেমা ভ্যারাইটির। সো আমাদের ফ্রিকুয়েন্টলি ওয়ার্ডে স্যার কোশ্চেন আস করে হোয়াট সাবটাইপ অফ সিওপিডি এর মধ্যে হোয়াট ডু মিন বাই ক্রনিক ব্রঙ্কাইটিস। ঠিক আছে, যদি একটা পেশেন্ট স্মোকার, এজ 35 বেশি হয়, পেশেন্ট হিস্ট্রি অফ দ্য কাফ, যে কাফটা অ্যাটলিস্ট 3 মান্থ থাকতে হবে ইয়ারলি, কনজিকিউটিভ 2 ইয়ার থাকা লাগবে, এবং আদার ডিজিজ যে কাফের কজগুলো একটু করতে পারেন, তাহলে সেটা হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস। তার মানে ক্রনিক কাফ পারসিস্ট at least 3 months for at least consecutive for 2 consecutive years। আর যেটা এমফাইসেমা, তাহলে এই যে ক্রনিক কাফ, কাফটা এই ব্রঙ্কাইটিস মানে কি, কথার মানে হচ্ছে ইনফ্লামেশন দ্য ব্রঙ্কাস। ব্রঙ্কাসে কি থাকে, মিউকাস গ্ল্যান্ড থাকে, যেগুলো গবলেট সেল থাকে যেখানের মধ্যে, সেখান থেকে তৈরি মিউকাস। তার মানে মিউকাস এখানে সিওপিডি, যে আপনারা যে স্মোকিং আপনারা জানেন ইম্পর্টেন্ট কজ, সেটার কারণে এই আমাদের যে এয়ারওয়ে প্যাসেজটা, স্পেশাল ব্রঙ্কাস গুলো ইরিটেশন হয়, তো গবলেট সেল হাইপারপ্লেসিয়া হয় এবং সিক্রেশন বেড়ে যায়।
এই জন্য কাফ প্রোডাকশন হয় এখানে আমাদের বেসিক্যালি। তাহলে সিউপোডি কাফটা এই জন্য তো হয়। আর এটা এমফাইসেমা অ্যাকচুয়ালি আমাদের যে গ্যাসেস এক্সচেঞ্জ হয় এটা কোথায় আমরা জানি তো না, টার্মিনাল ব্রঙ্কিল থেকে শুরু মূলত আমাদের নর্মাল আমাদের কন্ডাক্টিভ পার্ট অফ দ্য এয়ার সিস্টেম, তারপরে আমাদের রেসপিরেটরি ব্রঙ্কিল শুরু হয়, সেখানে আমাদের অ্যালভিওলার স্যাক অ্যালভিওলার ডাক্ট আছে, সেখানে বেসিক্যালি আমাদের গ্যাসেস এক্সচেঞ্জ হয় থ্রু দ্য রেসপিরেটরি মেমব্রেন। তো সেই জায়গাটা যদি এফেক্ট হয় অ্যাকচুয়ালি তখন বলা হয় এমফাইসেমা। তার মানে গ্যাসেস এক্সচেঞ্জ হবে না, না হলে আলটিমেটলি কি হবে, পেশেন্টের হাইপোক্সিয়া হবে, হাইপোক্সিয়া ইনডিউস শর্টনেস অফ ব্রেথ। এই জন্য এমফাইসেমাতে মূল ক্লাসিক্যাল প্রেজেন্টেশন হচ্ছে শর্টনেস অফ ব্রেথ অর ডিসনিয়া। সো আমরা আগে একটু, সো আমরা অলরেডি প্যাথোফিজিওলজিতে হচ্ছে আমরা যারা স্মোকিং করে আমরা তো জানি যে আমাদের লাংসে থাকে ইলাস্টিক টিস্যু, রাইট? ইলাস্টিক টিস্যু কারণে লাংয়ে কমপ্লেন্স হয়, লাং এক্সপানশন হয় ডিউরিং রেসপিরেশন। তো আমাদের এই লাংসের মধ্যে যে এনজাইম আমাদের সিস্টেম আছে প্রোটিয়াস অ্যান্টিপ্রোটিয়াস, এই যে প্রোটিয়াস নিউট্রোফিল থেকে আসে, এই এনজাইমটা বেসিক্যালি অ্যালভিওলার স্যাক ডিস্ট্রাকশন করে, অ্যান্টিপ্রোটিয়াস কাউন্টার এনজাইম। তো যারা ক্রনিক স্মোকার তাদের প্রোটিয়াস অ্যাক্টিভিটি বেড়ে যায়, আলটিমেটলি নেট ইফেক্ট হচ্ছে অ্যালভিওলার স্যাক গুলা ডিস্ট্রাকশন হয়। সো আলটিমেটলি লস অফ ইলাস্টিক রিকয়েল হয়, আর যার কারণে এয়ার ফ্লোটা লিমিটেশন হয়। এটা এক্সাম পার্ট 1 একবার আসছিল, হোয়াট দ্য বেসিক প্যাথোফিজিওলজি অফ এমফাইসেমা। তো লস অফ ইলাস্টিক রিকয়েল এর কথাটা মনে রাখতে হবে। তারপর আমরা যদি আসি এমফাইসেমার মধ্যে কতগুলো টাইপস আছে, এটা এক্সামের সময় আপনাদের সবই ঠিক আছে, সিউপরি সিনারিও দিব আপনাকে, দেওয়ার পরে যদি বলে যে এটা এমফাইসেমার কোন ভ্যারাইটি, এটা বলে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে যদি একটা পেশেন্ট স্মোকার হয়, এজ 35 বেশি হয়, তাহলে মোস্ট লাইকলি সেন্টি লুবুলার ভ্যারাইটি, এটা কমন স্মোকারদের হয়, আপার লোব হয় ইউজুয়ালি, ঠিক আছে? বাট ইন কেস অফ প্যান লোবুলার যে এমফাইসেমা প্যানিসিনা, এটা 35 ইয়ার্স এর কমে এজে হয়। এটার ইম্পর্টেন্ট ডিজিজ আছে, ডিজিজ কল, এই ডিজিজটা হচ্ছে অটোসোম রিসেসিভ ডিসঅর্ডার, যেখানে এন্ট্রিপসিন ডেফিসিয়েন্সি থাকে, সেই ডেফিসিয়েন্সির কারণে এই এমফাইসেমা ডেভেলপ করে। যদি ইয়াং এজ এমফাইসেমা হয় উইদাউট এনি হিস্টরি অফ স্মোকিং, মোস্ট লাইকলি আপনাদের প্যাথোলজি পরীক্ষা আসে, তো হোয়াট দ্য ইম্পর্টেন্ট, হোয়াট দ্য কজ অফ দিস পেশেন্ট, যদি অ্যাসোসিয়েশন থাকতে পারে তাহলে আপনাদের মোস্ট লাইকলি ডিউ টু অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সির কারণে হয়েছে। এটা ক্যারেক্টারিস্টিক ফিচার কোথায়, মোস্টলি লোয়ার লোবে হয়, ঠিক আছে? তাহলে আমরা দুইটা যদি ভাগ করে নিলাম যে কোনটা কোথায় হয় এবং কোন এজে কোনটা হয়, এটা জানতে হবে এক্সামের জন্য। আচ্ছা, আমরা অলরেডি কজগুলো আলোচনা করে ফেলছি। মোস্ট কমন কজ আমরা জানি স্মোকিং 99%, 90 to 95% কজ। আদার হচ্ছে যে কজটা আমরা অলরেডি আলোচনা করলাম, আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি। এটা কিন্তু পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এমআরসিপির জন্য ওনারা খুব পছন্দ করে, যেটা হোমোজিয়াস বায়োটিক কখন বলবেন, হেটারোজিয়াস কখন বলবেন, কখন সিম্পটম আসবে, এটা একটু জানতে হবে। আমরা যখন লং বেস ক্লাসগুলো নিব অথবা আপনার রেগুলার বেচে যখন আমরা পড়াবো, তখন আমরা ইন ডিটেলস রিগার্ডিং আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি পড়াবো। সো আরটা হচ্ছে গ্রামাঞ্চলে যে সিকিউরিটি হয়, এটা হচ্ছে ওপেন ফায়ারে যে কাজ করে সেখান থেকে হতে পারে। আর হচ্ছে পেসিভ স্মোকার, এগুলো জানতে হবে আপনাদেরকে। কিছু কেমিক্যাল আছে কোথাও, তাহলে সিকিউরিটি যদি আপনি ফার্স্টে খুঁজবেন স্মোকিং হিস্ট্রি আছে কিনা, ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, যেটা বললাম আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি, ওপেন ফায়ারে কাজ করে কিনা। নেক্সট ইম্পর্টেন্ট অকুপেশনাল লাং ডিজিজ, অ্যাজমা সিওপিডি, অ্যাজমা যেরকম হয় সিওপিডি হয়, আপনি খুঁজবেন সে হার্মফুল কোন ডাস্ট এন্ড কেমিক্যাল ইনভলভ আছে কিনা, ইন স্পেশাল ক্যাডমিয়াম, যারা স্মেলটিং কাজ করে তাদেরকে তাদের কমনলি হয়ে থাকে। এবং আদার হচ্ছে আপনার কোল, কটন এবং সিমেন্ট গ্রেন, এগুলো যারা কাজ করে, তাহলে আপনি কিন্তু স্টেপ ওয়াইজ খুঁজবেন ফার্স্টে যে এটা কজটা কেমন বের করতে হবে। হ্যাঁ, অনেক সময় আমাদের স্মোক খোঁজার পর আমরা টায়ার্ড হয়ে যায়, বাট আমাদেরকে অকুপেশনাল এক্সপোজার আছে কিনা এটা জানতে হবে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট হিস্ট্রি অফ দ্য অকুপেশন জানতে হবে আপনাদেরকে। ওকে, এখন ফিচার কি, আমি অলরেডি ফিচার কিন্তু আপনাদের মানে নাইস কি বলে, আমাদের কিন্তু একটা কথা আমি আবারও বলি, এমআরসি পার্ট 1 পাস করার জন্য আপনি অলওয়েজ ফলো দ্য গাইডলাইন, নাইস গাইডলাইন, এনএইচএস গাইডলাইন, তারপর হচ্ছে আপনার রয়্যাল কলেজ আরসিপি গাইডলাইন, এগুলো ফলো করা লাগবে। কারণ আপনার ওয়ার্ড এক্সপিরিয়েন্সটা এমআরসিপি তে কাজ লাগাতে পারবেন, বাট যদি ফার্স্ট কোনো কোশ্চেন আনসার করতে চান, অলওয়েজ ফার্স্ট সার্চ ফর গাইডলাইন, সেকেন্ড আপনার টেক্সট বুক কি বলে, থার্ড হচ্ছে ওয়ার্ড এক্সপিরিয়েন্স। তো অলওয়েজ আপনার চেষ্টা করবেন যে গাইডলাইনে কি বলা আছে। এখন কিন্তু এজ কিন্তু 35 বলা আছে, কোনো পেশেন্ট যদি এজ 35 এর উপরে হয়
হু ইজ স্মোকার অথবা এক্স স্মোকার থাকতে পারে সিম্পটমের মধ্যে, প্রেজেন্ট উইথ ফিচার অফ এমফাইসেমা মানে কি শর্টনেস অফ ব্রেথ, অথবা ক্রনিক কাফ উইথ রেগুলার স্পটের প্রোডাকশন। এই কাফটা যে সুপোটিক কাফ, তাহলে আমরা কিভাবে ডিফারেন্স করবো অ্যাজমা থেকে? অ্যাজমা কাফটা ইউজুয়ালি লেট নাইটে হয়, হ্যাঁ, আর যেটা সুপোটিক কাফ তো ওদের ডে নাইটে সবসময় থাকতে পারে, ঠিক আছে। অ্যাজমাটা ইউজুয়ালি ডায়নাল ভেরিয়েশন হয়। সো ইংলিশকে মাথায় রাখতে হবে যে অ্যাজমা সিওপিডি ফার্স্টে, অথবা পেশেন্ট প্রেজেন্ট উইথ ফিচার কমপ্লিকেশনস, হ্যাঁ, যে পেশেন্ট সিওপিডি তার তো আমাদের যে ডিফেন্স সিস্টেম, আমাদের লাংসের অ্যালভিওলাই থেকে শুরু করে আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, সাইনাস থেকে শুরু করে আমাদের ব্রঙ্কাস সবগুলোতে এফেক্ট হয়, যার কারণে পেশেন্টগুলো রিকারেন্ট আরটিএ হয়। এবং এই পেশেন্টগুলো যদি হাইপোক্সিয়া সাফার করে, তাই না, আমরা বললাম না এমফাইসেমা এবং শর্টনেস অফ ব্রেথ হাইপোক্সিয়া হয়, তাদের হচ্ছে তাদের হাইপোক্সিয়ার কারণে কিডনি থেকে রিলিজ ইরিথ্রোপয়েটিন দ্যাট ইন্ডিউস ইরিথ্রোপয়েসিস, দ্যাটস দ্য রিজন ডেভেলপ পলিসাইথেমিয়া। ওকে, আরটা হচ্ছে ক্রনিক সিওপিডি, হ্যাঁ, যখন হবে তখন আমরা এই যে লাংসের ভিতরে যে রিমডেলিংটা হয়, লাংসের যে অ্যালভিওলার স্যাক, অ্যালভিওলাই, ব্লাড ভেসেলের ডিস্ট্রাকশন হয়, তার মানে ব্লাড ভেসেলের আর্টারিয়াল গুলো কমপ্লেন্স গুলো স্টিফ হয়ে যায়, পালমোনারি ভেসেলের ব্লাড প্রেশার বেড়ে যায়, পালমোনারি প্রেশার বাড়ার কারণে ডেভেলপ করে কোর পালমোনালি অ্যান্ড পালমোনারি হাইপারটেনশন। আর ফার্স্ট ডেভেলপ পালমোনারি হাইপারটেনশন, আলটিমেটলি যখন প্রেশারটা রাইট এট্রিয়াল প্রেশার অনেক বেশি হয়ে যায়, রাইট এট্রিয়াম রাইট ভেন্ট্রিকুলার ফেলিওর ডেভেলপ করে যায়, ডেভেলপ করে তখন ডেভেলপ করে দিস কল কোর পালমোনালি, হ্যাঁ, আলটিমেটলি কোর পালমোনালি ডেভেলপ করে ফিচার রাইট এট ফেলো নেমে আসবে। তারপরে ক্লাসিক্যাল ফিচার কি রাইট এট ফেলোরে আমরা যেটা রেস জেবিপি, টেন্ডার হেপাটোমেগালি, বাল্টাল পিটিং ইডিমা। সো এটা বুঝ নিয়ে আসতে পারে ফিচার নিয়ে, ঠিক আছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট আছে ক্রনিক সিওপিডি ডেভেলপ করে কি লাং ক্যান্সার ডিউ টু স্মোকার। স্মোকার যাতে তাদের 10 টাইমস হাই রিস্ক থাকে ডেভেলপ লাং ক্যান্সার। তো কোন লাং ক্যান্সার বেশি হয় জানতে হবে পরীক্ষার সময়, প্রায় সময় পরীক্ষা আসে যে সিওপিডি ইন্ডিউস মানে স্মোকিং ইন্ডিউস কোন লাং ক্যান্সার বেশি হয়। স্পন্সর কার্সিনোমা অফ লাং 99%, আর নন স্পন্সর কার্সিনোমা মধ্যে স্পেশালি কেভিটি লাং ক্যান্সার। আপনারা কি আমাকে বলতে পারবেন কেভিটি লাং ক্যান্সার বলতে কি বোঝায়? এটা পড়তে হবে পরীক্ষায় ফ্রিকুয়েন্টলি। আমার সেই পার্ট 1-এ কোশ্চেন আছে কেভিটি লাং ডিজিজ ডিডি পরীক্ষা আসে, কতগুলো নিউমোনিয়া হয়, কতগুলো ইনফ্লামেশন হয়, ইনফ্রাকশন হয় এবং ক্যান্সার হয়। কোন ক্যান্সার হয়? স্কোয়ামাস কার্সিনোমা অফ দ্য লাং, এটাই বেশি হয়ে থাকে, সেন্ট্রালি হয়ে থাকে, ঠিক আছে। আরেকটা হচ্ছে আমরা জানি নিউমোথোরাক্স, এটি ইম্পর্টেন্ট কমপ্লিকেশন অফ সিওপিডি এন্ড অ্যাজমা। তাও এখানে কিন্তু পরীক্ষা দেন কোলেশন কোথায় নিউমোথোরাক্স 50 ইয়ার্স এ যদি সেকেন্ডারি নিউমোথোরাক্স, দিস ইজ কল্ড সেকেন্ডারি নিউমোথোরাক্স। সেকেন্ডারি নিউমোথোরাক্স ম্যানেজমেন্ট জানতে হবে কিন্তু আপনাদের খুব ভালো করে, পরীক্ষা এক্সামে আসে কিন্তু, ঠিক আছে। প্রাইমারি ইয়াং এজে হয়, কোন কজ পাওয়া যায় না, ইউজুয়ালি ইউরোপ্যাথিক হয়। আর সেকেন্ডারির মধ্যে এই যে অ্যাজমা সিওপিডি এগুলো ইম্পর্টেন্ট কজ, ইনফেকশন, ঠিক আছে, টিউবারকুলোসিস। সো এই নিউমোথোরাক্স ম্যানেজমেন্ট খুব ভালো জানতে হবে, এটা আমরা আপনাদেরকে পরে পড়াবো। আচ্ছা, এখন আসে ইনভেস্টিগেশন, হ্যাঁ। তো এই সিওপিডি ডায়াগনোসিসের জন্য আমরা কতগুলো রুটিন ইনভেস্টিগেশন করে ফেলবো। ফিজিক্যাল ফাইন্ডিং এগুলো আমাদের পেসেস প্লাস হচ্ছে আপনার আমার হচ্ছে পার্ট 2 জন্য ইম্পর্টেন্ট। আপনার কিছু সিনারিওতে দিবে, তো ফিজিক্যাল ফাইন্ডিং গুলো আপনারা অলরেডি জানেন যে একটা পেশেন্টের ফিজিক্যাল ফাইন্ডিং কি হতে পারে সিওপিডির। এটা হচ্ছে পেশেন্টের শর্টনেস অফ ব্রেথ মানে ডিজনে পাওয়া যাবে, টেকিকার্ডিয়া, টেকিপনিয়া, রেসপিরেটরি মাসেলের যেগুলো অ্যাক্সেসরি মাসেল গুলোর অ্যাক্টিভিটি বেড়ে যাবে। তারপরে হচ্ছে লাংসটা যেহেতু ভোকাল রেজোনেন্সটা ইনক্রিজ হবে, যেহেতু এয়ার বেড়ে যাবে, তার সাথে লাংসের মধ্যে ভেসিকুলার প্রবলেম এক্সপিরেশন সাথে পলিমরফিক রঙকে পাওয়া যাবে, সাথে আমরা ওকেশনালি ক্র্যাপস পেতে পারি, ঠিক আছে। এগুলো বেসিক্যালি ফাইন্ডিং আমাদের, হ্যাঁ। আর যদি বলে যে অস্কুলেশন ফাইন্ডিং এটা হচ্ছে ইম্পর্টেন্ট, কার্ডিয়াক ডায়ামিটার অবলিটেশন হয়ে যাবে, হ্যাঁ, অনেক সময় কার্ডিয়াক ডানলেস এরিয়া কার্ডিয়াক ডানলেসটা অবলিটেট হয়ে যায়, আর হচ্ছে আপার অর্ডার লিভার ডানলেসটা অবলিটেট হয়ে যায়। এগুলো হচ্ছে যারা ফেজে দিবেন অথবা মেডিসিন এক্সাম দিবেন তাদের ক্ষেত্রে জিনিসগুলো খুব ফ্রিকুয়েন্টলি আস্ক করা হয়ে থাকে। সো আমরা এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, পরে বলতে লাগতে পারে। সো আমাদের ইনভেস্টিগেশনের মধ্যে আমরা একটা এক্সপেরিমেন্ট করতে পারি, এক্সরে করতে পারবো, একটা এক্সরে করবো, এক্সরে ক্লাসিক্যাল ফিচার কি জানতে হবে আপনাদেরকে। এক্সপেরিমেন্ট ইম্পর্টেন্ট কি এখানের মধ্যে আমরা এখানে সিওপিডি ক্লাসিফাই করে ফেলবো, এটা দিয়ে গোল্ড ক্লাসিফিকেশন আছে, মাইল্ড, মডারেট, সিভিয়ার, ভেরি সিভিয়ার, এটা ডিপেন্ড করে এফইবি রেশিওর উপরে। আর সিবিসি কেন করবো টু এক্সক্লুড পলিসাইথেমিয়া অর এনিমিয়া, বুঝছেন। তো সিভিয়ারেশন তো ফ্রিকুয়েন্টলি অ্যানোরেক্সিয়া থাকে, তো এনিমিয়া থাকতে পারে সাথে, আর পলিসিয়াম থাকতে পারে। এবিজি করতে হবে কেন? কারণ টাইপ রেসপিরেটরি ফেলোর আছে কিনা, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটাতে কোশ্চেন হয়ে থাকে পরীক্ষার সময়।
আর হচ্ছে ইনভেস্টিগেশন কমপ্লিকেশনস, আমরা কিছু কমপ্লিকেশন নিয়ে আলোচনা করেছি, সেগুলো রিলেটেড ইনভেস্টিগেশন ইকো হতে পারে, পার্মানেন্ট ক্যাথারেশন হতে পারে, আদার ইনভেস্টিগেশন হতে পারে, ঠিক আছে। ডিপেন্ড করে স্পোর্টামে যদি আপনার কোনো ইনফেকশন নিয়ে আসে, তাহলে স্পোর্টাম, গ্রাম স্টেনিং, সেন্সিটিভিটি, এবি স্টেনিং করা লাগতে পারে। ওকে, এখন আমরা ইম্পর্টেন্ট যে কথাগুলো আমি হাইলাইট করেছি, স্পেশালি রেড কালার মার্কিং করেছি, তাহলে খুব ইম্পর্টেন্ট এক্সামের সময় এগুলো আসে থাকে। তো ইনফ্রা এক্সামিনেশন সিউপিটি আমাদের বলে হিমোপ্রেসিস মোস্ট কমন কজ কি, ইনফেক্টেড এক্সামিনেশন সিউপিটি জানতে হবে আপনাদেরকে ইয়াং এজে। আর যদি হিমোপ্রেসিস উইথ কাফ চেঞ্জ হয়েছে, সিউপিটি লং স্টেইন সিউপিটি ছিল, মোস্ট লাইক ডায়াগনোসিস কার্সিনোম অফ দ্য লাং। এগুলো আপনাদের ক্লু অনুসারে বুঝতে হবে যে এটা কি জানতে যাচ্ছে ওরা। আর ইনফেকশন ফ্রিকুয়েন্টলি এক্সামিনেশন হয়, মোস্ট কমন অর্গানিজম কোনটা, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, এটা জানতে হবে আপনাদেরকে, এক্সামে আসে যে সুপারভিশন দেন মোস্ট কমন অর্গানিজম কোনটা, ব্যাকটেরিয়াল ইনফেকশন কোনটা হয়ে থাকে, মোস্ট লাইকলি হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি। আদার কি কি হতে পারে, নিউমোনিয়া হতে পারে, আর মোনোজোয়াল ক্যাটারাইটিস হতে পারে, ভাইরাস তো মোস্ট লাইকলি হতে পারে, 30% কেস হতে পারে, ঠিক আছে। এখানে আমরা একটু আসবো ম্যানেজমেন্টে আসবো। ম্যানেজমেন্টের মধ্যে একুট এক্সামিনেশন হতে পারে, ক্রনিক স্টেবল ম্যানেজমেন্ট হতে পারে। একুট এক্সামিনেশনের মধ্যে আমরা পেশেন্টের ফার্স্ট ট্রিটমেন্ট বঙ্গোডাইলেটর, হ্যাঁ, আমরা বঙ্গোডাইলেটর আমরা ড্রাগগুলোর নাম জানতে হবে, সাবা সামা এগুলো জানতে হবে, সাবা নামা এগুলো জানতে হবে। আর স্টোরটা হচ্ছে প্রেডিসল স্পেশালি বলা হয় রিকমেন্ডেশন 30 মিলিগ্রাম ডেইলি ফর 7 to 14 ডেজ দিতে লাগতে পারে। অ্যান্ড ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্টিবায়োটিক, এই যে আমি একটা কথা করলাম না, যেটা আন্ডারলাইন করলাম যে কথাগুলা, নার্স কিন্তু অ্যান্টিবায়োটিক দিয়ে সাবধান। আপনারা যেটা আমরা ফ্রিকুয়েন্ট ইউজ করি অ্যান্টিবায়োটিক, বাট এখানে কাজে অ্যান্টিবায়োটিক দিবেন যদি পেশেন্টের স্পোর্টাম প্রলুন্ট হয়, অথবা আপনার মনে ক্লিনিক্যাল সাইন অফ কনস্টিপেশন পেয়েছেন, নিউমোনিয়া কোনো ফিচার পেয়েছেন, তখন আপনি অ্যান্টিবায়োটিক দিবেন। যদি সিনারিওতে আপনাকে এই ওনারা মেনশন করে যে প্রলুন্ট স্পোর্টাম অথবা ফিচার অফ কনস্টিপেশন, নিউমোনিয়ার ফিচার আছে, তাহলে আপনি অ্যান্টিবায়োটিক চুজ আসতে পারে, অ্যান্টিবায়োটিক আপনি চুজ করতে পারবেন, আদারওয়াইজ অ্যান্টিবায়োটিক দিবেন না। সো এখানে কিন্তু কোশ্চেনটা অ্যান্টিবায়োটিক আসবে না, যে অ্যান্টিবায়োটিক লাগবে কি লাগবে না ম্যানেজমেন্ট পারপাসে, তখন বলে নো অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক আর সাপোর্টিভ ম্যানেজমেন্ট কি দিব আমরা, ডিপেন্ড করে পেশেন্টের ক্যারেক্টারিস্টিক ফিচারের উপরে। থার্ড ইজ অক্সিজেন থেরাপি, ঠিক আছে। তো আমাদের একটা ফ্রিকুয়েন্ট কোশ্চেন থাকে যে ভাইয়া অথবা কি আমরা পেশেন্টকে অক্সিজেন কখন দিব, যদি ব্লাড গ্যাস আমরা রেজাল্ট না জানি, এবিজি যদি না করা থাকে, তাহলে আমাদের নর্মালি আমরা টার্গেট অক্সিজেন লেভেল 80 to 92%, 2 লিটার হতে 4 লিটার হতে পারে, ঠিক আছে। আর যদি আমাদের পিসিও2 নর্মাল পাই, তাহলে আমরা 94 থেকে 98% নিতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ডিপেন্ড করে পিসিও2 রেজাল্টের উপরে। সো পিসিও2 যদি আমরা জানি, তাহলে আমরা এটা আপ টু 98% মতো আমরা অক্সিজেন দিতে পারবো। থার্ড ইম্পর্টেন্স অক্সিজেন দিচ্ছেন, পেশেন্টের মেনটেন হচ্ছে অক্সিজেন লেভেল, গো ফর এনআইভি ডিরেক্টলি। তো আমরা এনআইভি ক্যারেক্টারিস্টিক ফিচারগুলো জানতে হবে, 3-4টা ক্যারেক্টারিস্টিক ফিচার আছে, মানে 4টা ক্রাইটেরিয়া আছে এনআইভি দেওয়ার, সেগুলো আমাদের জানতে হবে, আমরা এগুলো পরে আপনাদের পড়াবো। কোন পেশেন্ট এনআইভি দিতে পারতেছেন না, নন ইনভেসিভ ভেন্টিলেশন দিতে পারতেছেন না ডিউ টু আদার রিজন, তখন আমাদের ড্রাগ অফ চয়েস হবে রেসপিরেটরি স্টিমুলেন্ট, দিস ইজ কল্ড ডাউজাপ্রাম। আপনাদের সিনিয়র বলে দিবে যে পেশেন্ট ফেল টু এনআইভি অথবা এনআইভি দেওয়া যাচ্ছে না, হোয়াট ইজ ইউর নেক্সট ইম্পর্টেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান, তাহলে আমাদের কি ইউজ করতে হবে, রেসপিরেটরি স্টিমুলেন্ট ইউজ করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের মোটামুটি এটা হচ্ছে গুড এক্সিবিশন, আপনাদের একটু জানলে মোর দ্যান এনাফ পড়ানোর জন্য। যদি ম্যানেজমেন্ট পরীক্ষা কোশ্চেন যদি কম আসে, বাট ইটস ভেরি ইম্পর্টেন্ট, ম্যানেজমেন্ট ইনভেস্টিগেশন, ডায়াগনোসিস এগুলো সবই লাগে। এখন আমরা আসি স্টেবল ম্যানেজমেন্ট সিপিটি, ঠিক আছে। স্টেবল ম্যানেজমেন্টের সিপিটি আমরা কিভাবে করব, এটা খুব ইম্পর্টেন্ট, এক্সামের সময় আপনাদেরকে ওনারা কিছু ম্যানেজমেন্ট দিবে, বাকিটা আপনাকে করতে বলা হবে। তো কিছু জেনারেল ম্যানেজমেন্ট, কিছু স্পেসিফিক ম্যানেজমেন্ট আমরা আছে, রাইট। জেনারেল ম্যানেজমেন্ট স্মোকিং সেসেশন মাস্ট সবাইকে করতে হবে, ঠিক আছে। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন অ্যানুয়ালি দিতে হবে, আর নিউমোকল ভ্যাকসিন 5 ইয়ারলি দেওয়া লাগে। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে পালমোনারি রিহ্যাবিলিটেশন থেরাপি, যাদের এমআরসি গ্রেডিং 3 or অ্যাবাভ থাকে, যদি পরীক্ষা অপশন থাকে when to start pulmonary rehabilitation therapy, who are the candidate for the pulmonary rehabilitation therapy, তাহলে আপনাকে এমআরসি স্কেলটা জানতে হবে এখানে ভালো করে। 3 or অ্যাবাভ তাদেরকে আমরা এমআরসি, তাদেরকে আমরা পালমোনারি রিহ্যাবিলিটেশনের জন্য বলবো।
তাহলে আমাদের নেক্সট ইম্পর্টেন্ট ম্যানেজমেন্ট হচ্ছে ব্রঙ্কোডাল থেরাপি। এটা পরীক্ষা ফ্রিকুয়েন্টলি আসে থাকে। কখন আপনি এই ব্রঙ্কোডাল থেরাপি স্টার্ট করবেন, কাদেরকে কখন কোনটা দিবেন, এটা জানা লাগবে আপনার থেকে। ট্রিটমেন্ট চয়েস অলওয়েজ ফার্স্ট লাইন short acting beta 2 agonist, this is called SABA, অথবা short acting anti muscarinic agent, this is called SAMA। ঠিক আছে, এটা দেওয়ার পর ফলো আপ করবেন। তাহলে যদি পরীক্ষায় সিনারিও দেয় যে সিওপিডি ডায়াগনোসিস, হোয়াট ইজ দ্য ফার্স্ট লাইন ট্রিটমেন্ট অফ স্টেবল সিওপিডি, তখন আপনাকে শুরু করতে হবে চুজ করতে হবে আইদার সাবা অর সামা, অপশন কিন্তু আসলে ওটাই অ্যান্সার করতে হবে। ঠিক আছে, এখন সাবা সামা দিলেন, তারপর ফলো আপ নিয়ে ফলো আপ করলেন, করার ফলে পেশেন্টের হ্যাভ ফ্রিকুয়েন্ট এক্সারবেশন, বছর 2 বারের বেশি হচ্ছে, এবং পেশেন্টের রিমেন ব্রেথলেসনেস। ঠিক আছে, ব্রেথলেসনেস রয়ে গেছে, পেশেন্টের নাইট ব্রেথলেসনেস হচ্ছে। সেক্ষেত্রে আমরা পেশেন্টকে নেক্সট স্টেপ আমাদেরকে ডিটারমাইন করতে হবে, ইটস অ্যাকচুয়ালি সিওপিডি নাকি সিওপিডি অ্যাজমা ওভারল্যাপ, দিসকে একো বলা হয়, অ্যাজমা সিওপিডি ওভারল্যাপ সিনড্রোম একোস বলা হয়, অথবা এটার সাথে কোনো অ্যাজমার কোনো ফিচার আছে কিনা। তাহলে আমাদের নেক্সট কাজটা কি হবে, টু ডায়াগনোসিস অর এক্সক্লুড দ্য অ্যাজমা, অ্যাজমার ফিচারগুলো আমরা বের করতে হবে। তাহলে এই কেন বের করবো, কারণ আমরা নেক্সট ট্রিটমেন্ট স্টেরয়েড আমরা অ্যাড করবো কিনা ডিপেন্ড করে অ্যাজমাটিক ফিচারের উপরে। এখন আমি যদি অ্যাজমাটিক ফিচার চিন্তা করি, তাহলে এই পেশেন্টটার কিছু ক্রাইটেরিয়া জানতে হবে, এটা আপনাদের মুখস্থ করতে হবে। হ্যাঁ, তাহলে হিস্ট্রি নেবেন, হিস্ট্রিতে কি জানতে পারি আমরা, প্রিভিয়াস হিস্ট্রি অফ দ্য অ্যাজমা ছিল কিনা, অথবা সিকো ডায়াগনোস ছিল কিনা। তখন একটা পেশেন্ট ছোটবেলায় অ্যাজমা ছিল, সেই স্মোকার, 35 এর পরে তার স্মোকিং লাইক স্মোকার কাফ আসছে, ফ্রিকোয়েন্ট কাফ আসতেছে, অল টাইম ব্রেথলেসনেস, তার মানে কি অ্যাজমা সিওপিডি ওভারল্যাপ সিনড্রোম এসব ডেভেলপ করে গেছে, সেটা আলাদা কিছু ফিচার আছে। সো এই পেশেন্ট গুলোকে আমরা একটা ক্যাটাগরি ফেলাবো। 2 নম্বর হচ্ছে আপনার ব্লাড হাই ইসোলিন কাউন্ট আছে কিনা, মোর দেন 300, জেনারেটন বলে 300 বেশি হলে আমরা বলি হাই ইসোলিন কাউন্ট, অ্যাবসলিউট ইসোলিন কাউন্ট 300 বেশি হল। ঠিক আছে, তারপরে আমরা দেখবো পেশেন্টকে আমরা মানে এফিপেন করব, যদি এটা ভেরিয়েশন পায়, মানে এটা যদি ভেরিয়েশন পায় অ্যাটলিস্ট 400 ml, তাহলে আমরা এটা ক্রাইটেরিয়া ফিল আপ করে, আর আমরা যদি পেশেন্টের পিক ফ্লো এক্সপেক্টেড ফ্লো পিএফআর করি, যদি 20% ডাউন ভেরিয়েশন পাই আমরা। ঠিক আছে, তাহলে এটা এফিপেন করার জন্য আমরা স্পারমেটি করব, আর হচ্ছে আমরা পিএফআর করব। যদি 20% ভেরিয়েশন পাই, তাহলে অল আর ফিচার অফ দ্য অ্যাজমাটিক ফিচার অর স্টেরয়েড রেসপন্সিভ। ঠিক আছে, এখন আমরা যদি ওয়ার্কআপ করার পরে যদি পাই, তাহলে আমরা নেক্সট স্টেপ ম্যানেজমেন্ট চলে যাব। ঠিক আছে, তবে ইন্টারেস্টিং হিস্ট্রি আপনারা শুনেন, আপনারা এই যে ইনফরমেশনটা নিয়েছে এখানে, এটা 5 মিনিট থেকে নেওয়া হয়েছে। নাইস কি বলে, নাইস বলে যে রুটিন স্পারমেটিক রিভার্সিবল টেস্টিং ইজ নট নেসেসারি অ্যাজ এ পার্ট অফ ডায়াগনস্টিক প্রসেস or plan of initial therapy with bronchodilator, because patient already develop করে shortness of breath। আপনি তো এই মুহূর্তে পেশেন্টকে যদি শুরু করেন যে বলেন যে আপনি স্পারমেটিক করে আসেন, তাহলে সে পারবে না, এটা ফলস লিডিং আসবে, আপনার মাইল্ড মডারেট হবে, মডারেট সিভিয়ার হয়ে যাবে, কারণ পেশেন্টের শ্বাস নিতে পারতেছে না, স্টেবল পেশেন্টের স্পারমেটিক করেন। এটা নাইস বলে যে আপনারা যখন ডায়াগনোস করতে চান ইকুইটলি, তখন আপনারা এটা না করাই ভালো। একটু কন্ট্রোভার্সন আছে, বাট আমি যে আগে ইনফরমেশন দিয়েছি এটা আমার থেকে দিয়েছিলাম। ওকে, এখন আমরা অলরেডি যদি পেশেন্টের অ্যাজমাটিক ফিচার পাওয়া যায়, হোয়াটস দ্য নেক্সট স্টেপ প্ল্যান, ফার্স্ট আমরা করছি সাবা সামলা আমরা দিয়েছি, পেশেন্টের ডিমেন শর্টনেস অফ ব্রেথ ডিসপাইট অফ সাবা আর সামা, তখন আমরা অ্যাজমাটিক ফিচার খুঁজছি, 4টা ফিচার আমরা খোঁজার পরে আমরা এন অফ দ্য একটা পেয়েছিলাম, পাওয়ার পরে আমাদের এখন ট্রিটমেন্ট হচ্ছে কি দিব। এখন আমরা সুইচ টু সাবারটাকে আমরা সুইচ করব লাভাতে প্লাস আইসিএস ইনহেল কর্টিকল স্টেরয়েড পাওয়া যায়। আমরা ফ্লুটিডাসন আমরা কম্বিনেশন পাওয়া যায়, আমরা জানি যেটা আপনাদের অনেকগুলো টিকামের নামে পাওয়া যায়, বাংলাদেশ ব্র্যান্ডে অনেক নামে পাওয়া যায়, তো কম্বিনেশন চেষ্টা করুন আপনারা। এখন যদি পেশেন্টের লাভা লংগি পিরিয়ড কোনটা, সালমেট্রোল দিলাম আপনি, হ্যাঁ, দেওয়ার পরে পেশেন্টের অথবা আপনার ইন্ডিকেটরল দিলেন, দেওয়ার পরে পেশেন্ট দেওয়া করছে যে পেশেন্টের রিমেন ব্রেথলেসনেস। ঠিক আছে, or patient have exacerbation offer triple therapy, তাহলে আমরা স্টেপ 1 সাবা সামা, স্টেপ 2 লাভা প্লাস আইসিএস, স্টেপ 3 আমরা স্টেপ 2 ফেল্ড, মানে এটা অ্যাজমাটিক যেমন স্টেপ আছে, স্টেপ ডাউন স্টেপ আপ যে
স্টেজে আছে সেরকম সিওপিডি এরকম স্টেজিং আছে। তাহলে স্টেপ 3 3 ড্রাগ, স্টেপ 1 ড্রাগ, স্টেপ 2 2 ড্রাগস। তাহলে 3 ড্রাগস এর মধ্যে কি কি দিব আমরা? লামা প্লাস লাভা প্লাস আইসিস, তার মানে লং অ্যাক্টিং অ্যান্টিমাস্কুলিনিক এজেন্ট দিব আমরা এখানে, ঠিক আছে। ট্রাইট্রোপিয়াম ব্রোমাইড আছে, হ্যাঁ, গ্লাইকোপাইরিনেম আছে, হ্যাঁ, এগুলো জানতে হবে কিন্তু আপনাদেরকে। আমরা যখন লেকচার ক্লাস পড়াবো তখন আপনাদের আরো ডিটেলস পড়াবো। যদি অপারেশন আমরা অলরেডি বলছি সামা পাইলে সামাটাকে ডিসকন্টিনিউ করে সামা চলে যাবেন। আর আপনারা অলরেডি বলছি কোম্পানি ইনালাইজ করে ভালো। ওকে, এটা হচ্ছে অ্যাট এ গ্ল্যান্স এই চারটা অলরেডি আমরা ডিসকাস করেছি। আপনারা পরীক্ষার আগে সবসময় এই চারটা একবার দেখে যাবেন, হ্যাঁ। যে আমরা ফার্স্টে আমরা সিঙ্গেল স্টেপ 1, স্টেপ 1 আমরা সিঙ্গেল ড্রাগ, স্টেপ 2 তে আমরা সিঙ্গেল ড্রাগ দেওয়ার পরেও পেশেন্টের ইমপ্রুভমেন্ট হচ্ছে না, সেক্ষেত্রে আমরা অ্যাজমেটিক ফিচার আছে কিনা সেগুলো খুঁজবো। খোঁজার পরে যদি অ্যাজমেটিক ফিচার পেয়ে যায় তাহলে আমরা ট্রিটমেন্ট করবো আইসিস দিয়ে, ইনহেল কর্টিকোস্টেরয়েড। আর যদি অ্যাজমেটিক ফিচার না পান, যদি বলে এখানে আসে, তাহলে আমরা লাভা প্লাস লামাতে চলে যাব। লামা কোনগুলো আছে? ট্রাইট্রোপিয়াম ব্রোমাইড আছে, গ্লাইকোপাইরিনেম আছে, ঠিক আছে। আর ইন্ডিকেটর আছে তোমার লং অ্যাক্টিভিটি অ্যাগনিস্ট, ঠিক আছে, এগুলো যাবে। এখন এই স্টেজে পরে যদি পেশেন্টের রেসপন্স না করে তাহলে আমরা পেশেন্টকে ট্রিপল ড্রাগে চলে যাব, লাভা লামা প্লাস আইসিস। ওকে, এখন হচ্ছে নেক্সট স্টেপ অফ থেরাপি, ডক্সিফাইলিন থিওফাইলিন, কাদেরকে আমরা শুরু করব? স্টেপ 3 ফেল্ড অথবা কোন পেশেন্টে ইনহেলার নিতে পারতেছে না, ঠিক আছে, তাহলে তাদের ক্ষেত্রে আমরা থিওফাইলিন এড করবো, এটা হচ্ছে ফোর্থ লাইন ড্রাগ হিসাবে, ঠিক আছে। তবে ইম্পর্টেন্ট স্টেপ খেয়াল করবেন, এটা কি ডোজ কিরকম হতে পারে। যদি পেশেন্ট ইফ ম্যাক্রোলাইট পায়, এজিথ্রোমাইসিন, টেরাথোমাইসিন আর ফ্লোরোকুলিন পাচ্ছে, লেভোফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন, তাদের ক্ষেত্রে ডোজ কমা দিতে হবে, কারণ এনজাইম ইনহিবিটর তো, তখন ওই ডোজে টক্সিক ডেভেলপ করতে পারে, ঠিক আছে। এখন আমরা আসি নেক্সট স্টেপ ম্যানেজমেন্ট, প্রোফাইলিক অ্যান্টিবায়োটিক দিব কিনা, এটার জন্য স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে, এটা আমরা আপনাদের লেকচার ক্লাসে পড়াবো। এখন কাদেরকে দিবে, দেওয়ার জন্য আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে কিছু এক্সামিনেশন বছর কভার হয়েছে ডিপেন্ড করে তার উপরে। তারপর হচ্ছে পেশেন্টকে বোঝাতে হবে আপনি স্প্রিং করতে পারবেন না। এগুলো কিন্তু অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশন আছে, আপনারা জানেন তো না, এটা অ্যান্টিবায়োটিক সাথে অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশন আছে, এই জন্য পড়ার সময় কিন্তু এসএমএস ভালো ইউজ করা হয়েছে। তাহলে আমাদেরকে পেশেন্ট শুড নট বি স্মোক, ঠিক আছে, হ্যাভ অপটিমাইজ স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট এন্ড কন্টিনিউ টু এক্সারবেশন থাকে, তাদের ক্ষেত্রে ইউজ করতে পারে। হোয়াট আর দ্য প্রিরিকুইজিট, পরীক্ষা কিন্তু কোশ্চেন কিন্তু ছোট কোশ্চেন হবে যে আপনি ইউ আর প্ল্যানিং ফর স্টার্টিং এজিথ্রোমাইসিন, হোয়াট ইজ দ্য প্রিরিকুইজিট স্টার্টিং এজিথ্রোমাইসিন। এখানের মধ্যে আপনাকে পেশেন্টকে সিটি থ্রাস করে নিতে হবে, টু এক্সক্লুড ব্রঙ্কাইটিস এন্ড স্পুটাম কালচার করতে হবে, টু এক্সক্লুড এপিটিপিক্যাল ইনফেকশন এন্ড টিউবারকুলোসিস। ওগুলো থেকে কিন্তু আমরা স্পেসিফিক দিব না, তাহলে দিলে কি সমস্যা হবে? ড্রাগ রেজিস্ট্যান্স ডেভেলপ করবে। এটা কিন্তু বাংলাদেশ না, কিন্তু এটা হচ্ছে ইউকে, এই জন্য এগুলো গাইডলাইনগুলো ফলো করতে হবে। দেওয়ার আগে আপনাদের আর দুটো টেস্ট করে নিতে হবে, এলএফটি করতে হবে নর্মাল কিনা, সাথে কিউটি ইসিজি করে নিতে হবে, কারণ আমরা জানি কি ম্যাকুলেট ইন্ডুস প্রলং কিউটি, ঠিক আছে, জন্য আমাদেরকে এলএফটি, ইসিজি, সিটি থোরাক্স, স্পুটাম কালচার করে নিতে হবে বিফোর স্টার্টিং এজিথ্রোমাইসিন। এগুলো হচ্ছে আপনাদের প্রিরিকুইজিট, ঠিক আছে। সো নেক্সট ইম্পর্টেন্ট স্টেপ ম্যানেজমেন্ট, তাহলে আমাদের ট্রিটমেন্ট লাইন 5 নম্বর ট্রিটমেন্টটা 5 নম্বর হচ্ছে মানে সিকোয়েন্স বলতেছি আমি মিক্রোরেটেড থেরাপি, ঠিক আছে। তাদেরকে দিতে পারেন যাদের ক্রনিক কাফ থাকে, যাদের সিমটম পারসিস্ট থাকে, ঠিক আছে। আপনারা কি আমাকে বলতে পারেন হোয়াট ইজ দ্য নাম বলতে পারবেন কি ড্রাগ আছে? একটা হচ্ছে এনএসসি, না, এনএসসি সিস্টেম আছে একটা। ওকে, নেক্সট ইম্পর্টেন্ট স্টেপ ম্যানেজমেন্ট এর রফলোমিয়াস্ট, খুব ইম্পর্টেন্ট ড্রাগ। রফলোমিয়াস্ট কেন ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা
আমার ডাটার সময় আসছিল কোশ্চেনটা, হ্যাঁ, একটা ড্রাগ কিভাবে কাজ করে এটা আসছিল। ইন্ডিকেশনটা হয়তো পার্ট টু ইম্পর্টেন্ট, বাট এটা মোটিভেশনটা ইম্পর্টেন্ট। তাহলে কাদেরকে দিবেন? যাদের 2 or more এক্সিবিশন হয়, 1 বছর 2 বার অথবা তার বেশি এক্সিবিশন হয়, যাদেরকে আপনি অলরেডি ট্রিপল থেরাপি দিয়েছেন, এবং যে আপনি এক্সপেরিমেন্ট করার পরে এফিবন লেভেল লেস দ্যান 50% আছে। তাহলে 3টা ইন্ডিকেশন আছে এখানের মধ্যে, না? তাদের ক্ষেত্রে আমরা এই ড্রাগটা ইউজ করতে পারি। এটা ওরালি ফর্মে পাওয়া যায়। এটা হচ্ছে অ্যাকচুয়ালি লং-ইকটিন ড্রাগ। ইট ইনহিবিট ফসফোডাইএস্টার 4 ইনহিবিটর। তো ফসফোডাইএস্টার 2 এর কাজ কারা করে জানেন? কারা ফসফোডাইএস্টার 2 ইনহিবিট করে? এটা জানতে হবে আপনাদেরকে, হ্যাঁ? এটা আমরা ক্লাসে পড়াবো। এখন আসেন, আমরা অলরেডি কমপ্লিকেশন গুলো আমরা অলরেডি মেনশন করেছি। এখানে আমাদের কিছু জানতে হবে যে সিউপের সাথে কমপ্লিকেশন হিসেবে আসতে পারে পালমোনারি। কিভাবে বুঝবেন? ফিচার অফ রাইটেড ফেলো, সিম্পল কথা, ঠিক আছে? সাথে লাউড পিট পাওয়া যাবে, বিগট এক্সামিনেশনের মধ্যে প্যাশনাল হিপ পাওয়া যাবে, লাউড পিট পাওয়া যাবে। তাদেরকে কি কি ট্রিটমেন্ট দিবেন আপনি? আপনার ট্রিটমেন্ট করেছেন একটা এক্সারবেশন স্টেবল সিউপের সাথে ট্রিটমেন্ট কমপ্লিকেশনস। তাদের ক্ষেত্রে আপনাদের যেহেতু ইডিমা থাকে, আমরা লোভ ডায়াডিস ইউজ করবো, সাথে লং টার্ম অক্সিজেন থেরাপি। এক্সাম আসে, হোয়াট আর দি ইন্ডিকেশন অফ দ্য LTOT? তাহলে একটা হচ্ছে কোর পালমোনারি, ঠিক আছে? নেক্সট বলছে যে আপনি সিনভিটর, সিসিপি, কখন আলফা ব্লকার এগুলো ইউজ না করতে বলা হয়েছে, ঠিক আছে? এগুলো ইউজ করবেন, ঠিক আছে? দ্য ট্রিটমেন্ট চয়েস দ্য লোভ ডায়াডিস। পরীক্ষা থাকতে পারে যে প্রবলেম ডেভেলপ করেছে, আপনি কোন ড্রাগটা চুজ করতে চাচ্ছেন, লোভ ডায়াডিক, এস ইনভিটর, বিটা ব্লকার, আলফা ব্লকার। আপনাদের চুজ করতে হবে লোভ ডায়াডিস। পরীক্ষা আরেকটা কোশ্চেন পরীক্ষা আসে নরমালি, যে ফ্যাক্টর হুইচ মে ইমপ্রুভ সার্ভাইভাল ইন পেশেন্ট উইথ স্টেবল সিওপিডি। কি ফ্যাক্টর আছে যেটা আপনার পেশেন্টের সার্ভাইভাল রেট বাড়ায় দেয়? মোস্ট ইম্পর্টেন্ট ইজ স্মোকিং সিসেশন, লং টার্ম অক্সিজেন থেরাপি, থার্ড ইজ এ লাং ভলিউম রিডাকশন সার্জারি। আমি কিন্তু আপনাদের জিস্ট কথাগুলো নিয়ে আসছি, সেগুলো অনেক বড়, বাট আপনারা যদি এই কথাগুলো মনে রাখতে পারেন এক্সামের সময় কোশ্চেন পাবেন, আর বারে পড়া লাগবে কিছু। তাহলে আমাদের লং টার্ম অক্সিজেন থেরাপি কাদেরকে দিব? আমরা দেওয়ার ক্রাইটেরিয়া হচ্ছে আপনাদের ডেভিডসন যদি যারা পড়ে থাকেন, একুইট এক্সামিনেশন নিয়ে আসলে তাদেরকে আমরা 3 সপ্তাহ পরে ফলো আসতে করবো, পরপর 2 বার এবিজি করব। করার পরে পেশেন্টের যদি এবিজি শোয়িং হাইপোক্সিয়া, মানে হচ্ছে যদি পার্শিয়াল প্রেসার অক্সিজেন লেস দেন 7.3 কিলো প্যাসকেল অর 55 মিলিমিটার মার্কারি কম থাকে, দুটো কথা মনে রাখবেন কিন্তু। এটাকে কিভাবে করবেন? 7.5 দিয়ে গুণ দিবেন। কিলো প্যাসকেল থেকে মিলিমিটার মার্কার নিতে 75 দিয়ে গুণ দিবেন, তখন আপনাদের কনভার্ট মিলিমিটার মার্কার কাছাকাছি চলে আসে রেজাল্টটা, ঠিক আছে? তাদের ক্ষেত্রে দিতে হবেই মাস্ট। লং টার্ম অক্সিজেন থেরাপি বলতে কি বলছি? ডেইলি মিনিমাম 15 আওয়ার পার ডে বেস্ট দিতেই হবে মিনিমাম। একটা ইনফরমেশন জেনে রাখতে হবে আপনাদেরকে। 8 ঘন্টা দিলে ভালো কাজ করে, বাট অ্যাটলিস্ট 15 দিতে হবে পার ডেতে। অথবা পেশেন্টের পার্শিয়াল প্রেসার অক্সিজেন 7.3 থেকে 8 কিলো প্যাসকেল and one of the following characteristic feature থাকা লাগবে। মনে করুন ট্রিপল পি, পলিসাইথেমিয়া, কোর পালমোনারি ইডিমা, আর হচ্ছে নকটার্নাল হাইপারটেক্সিমিয়া অথবা পালমোনারি হাইপারটেনশন। 4টা পি মনে রাখেন আপনি ইজিলি, হ্যাঁ? আমরা আগে বলছিলাম কোর পালমোনারি, এখানে আপনার ট্রিপল পি, পলিসাইথেমিয়া, পালমোনারি হাইপারটেনশন, পেরিফেরাল ইডিমা, হাইপোক্সিয়া, নকটার্নাল অক্সিজেন যদি কমে যায় তাদের দিতে হবে। দিস স্লাইড ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ সিওপিডি কিন্তু একটা ডিজিজ যেখান থেকে ট্রিটমেন্ট পরীক্ষা আসে পার্ট 1 এর মধ্যে। সো এটা জানতে হবে লং টার্ম অক্সিজেন থেরাপি ক্রাইটেরিয়া কাদেরকে দিবেন, কখন দিবেন। ওকে, এখন আমি আপনাদের একটা বিশাল বড় কোশ্চেন দিয়েছি, এটা অলরেডি আমি গ্রুপে ডিসকাশন করেছি। আমি এটা গত 19 তারিখে আমাদের গ্রুপে দেওয়া আছে, যারা আমাদের লাইভে আছেন আপনারা লেকচার শুনেছেন, আশা করি শুনে আসতে পারার কথা। সো এটা আমাদেরকে কমেন্ট সেকশনে আপনারা আনসার জানিয়ে দিবেন। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে আস্ক করতে পারেন নির্দ্বিধায়। আর আমি জেনেসিসে আছি পার্ট 1 মেন্টর হিসাবে। আপনাদের যে কোনো সমস্যা আমাকে পার্সোনাল নক করতে পারেন। আমরা জেনেসিসের পক্ষ থেকে আপনাদের সব সময়
সহযোগিতা করার চেষ্টা করব। অ্যাকচুয়ালি পার্ট 1 পরীক্ষাটা হচ্ছে আপনাদের তো টাইমের একটু শর্ট থাকে, দেখা যায় যে অনেক ব্যস্ততা, ট্রেনিং পোস্ট, ট্রেনিং ফেজে, কত অন্য জায়গায় আপনারা বেশি থাকেন, সেক্ষেত্রে একটু গাইডেন্স নিলে আপনাদের হয়তো এক্সামটা ইজি হয়ে যায়। অনেকে প্রিপারেশন ভালো, ফেজে পাস করা আছে, অথবা তাদের প্রিপারেশন ভালো, তারা এক্সাম বেঁচে আমাদের ভর্তি হতে পারে। আর কিছু বেঁচে যাদের ইন্টার্নি শেষ করছেন, অথবা যাদের রেগুলার এমআরসিপি ক্লাস করা দরকার আছে মনে করেন, আমাদের রেগুলার ব্যাচ আছে, আর কিছু লং আমাদের ক্রাশ ব্যাচ আছে। তো আপনারা যে কোনো ব্যাচে এনরোল করতে পারেন, আমাদের সহযোগিতা নিতে পারেন যদি মনে করেন। তাছাড়া আমরা রেগুলার আমাদের গ্রুপগুলো অ্যাক্টিভ থাকবেন, আমাদের গ্রুপগুলোতে রেগুলার ইম্পর্টেন্ট ভাইটাল জিনিসগুলো নিয়ে আমরা প্রতিনিয়ত আমরা পোস্ট দিয়ে থাকি, যেগুলো প্রিভিয়াস পরীক্ষা এসেছে এবং এক্সাম আসার মতো টপিকস। এমআরসি আমাদের ইম্পর্টেন্ট টপিকস গুলো পড়বেন, কোশ্চেন কিন্তু টপিক কিন্তু সেম, বাট কোশ্চেন ডিফারেন্ট হয়। তো আপনাদেরকে আমাদের রেগুলার আপনাদের এমআরসি পার্ট 1 নিয়ে স্পেশালি আমি অ্যানালাইজ করি যে নেক্সট ডাইটে কোশ্চেন কোনটা আসতে পারে এই টপিক্স থেকে, প্রিভিয়াস ডাইটের সাথে মিলিয়ে নেক্সট ডাইটে কোশ্চেন আসতে পারে কোনটা, সেগুলো আমরা অলওয়েজ চেষ্টা করি আপডেট থাকার জন্য। তো আপনারা এভাবে কোনো ইনকোয়ারি জানা থাকলে আমাকে বলবেন, এবং আমাকে পার্সোনাল নক করতে পারেন। আমাদের জেনিসে হটলাইন নাম্বার আছে, সেখানে কথা বলতে পারেন যদি আপনার মনে করেন আপনার গাইডেন্স দরকার আছে। আমরা চেষ্টা করবো আপনাদেরকে সর্বোচ্চ ভালো প্রিপারেশন নিয়ে এক্সাম দেওয়ার জন্য। কারণ এক্সামটা কস্টলি আপনারা জানেন, 2 নম্বর হচ্ছে মেন্টাল প্রিপারেশন। এক্সাম বসতে হবে, অনেকে দেখুন 1 বছর 2 বছর 3 বছর প্রিপারেশন নিচ্ছে, পার্ট 1 দেওয়ার সময় হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ ওই যে সাহস পাচ্ছে না, কারণ এক্সামটা লেন্দি এক্সাম, আবার এক্সামের কিছু ডিফারেন্ট আছে, বাংলাদেশের মতো যে এক্সামগুলো আমরা দিয়ে থাকি ওরকম না। এই জন্য আমার মনে হয় একটু গাইডেন্স থাকলে আপনাদের উপকারী হবে। তো যাদের মনে হয় গাইডেন্স দরকার আছে আমাদের যোগাযোগ করবেন। সো আর আমাদের কোশ্চেনটা কমেন্ট সেকশনে আনসার জানিয়ে দিবেন। সবাইকে থ্যাংক ইউ। জেনেসিসের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।